গল্পের নাম হৃদয় নিবাসের ২, পর্ব সংখ্যা ৭। লেখনীতে ভূমি। সেদিনের পর ৭-৭টা দিন কেটেছে। এই ৭ দিনে রক্তিম আদ্রিজার সাথে প্রয়োজন ছাড়াই একেবারে কথা বলেনি। রক্তিম বাসায় ফিরলে অবাক হয়ে যাইতো অদ্রিজা। এই ছেলেটাকে মন থেকে অভদ্র অসহ্য লোক মনে করতো সে, কিন্তু এই ৭ দিনে পুরো পাল্টে গেল যেন যুবকটি। এই ৭ দিনে কথায় একদমই কাছে আসার চেষ্টা করেনি যুবকটি। মুখের কাছাকাছি মুখ এনে বাঁকা এসেও কথা বলেনি। টেরা বেঁকা দাঁতগুলোর ঝলক দেখিয়ে হু হা করে হেসেও ওঠেনি। ফু দিয়ে কপাল পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দেয়নি। সর্বদা চুপ থেকেছে। কোনো বিশেষ দরকারে অদ্রিজা কিছু জিজ্ঞেস করলেও কেবলই হু হা উত্তর দিয়েছে। রক্তিমের মুখে মেখে হাসি ব্যতীত আগের সে চমৎকার হাসিটা এই কয়দিনে চোখেই পড়েনি তার। কি হলো হঠাৎ এই লোকটার সর্বদা এমন গম্ভীরতা দেখাচ্ছে কেন সে? অদ্রিজা উত্তর খুঁজে পেল না। রাতের খাবারটা হাতে নিয়ে রুমে ঢুকেই রক্তিমের দিকে তাকালো সে। ল্যাপটপে মনোযোগ স্থির তার। অদ্রিজা রুমে প্রবেশ করলো তা হয়তো মস্তিষ্ক বুঝেই উঠল না তার, কিংবা বুঝে উঠলেও ইচ্ছে করে কোনো কথা বলল না। অদ্রিজা লম্বা দীর্ঘশ্বাস ফেলে খাবার নিয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। ধবধবে ফর্সা, লম্বা চওড়া শরীর, অদ্ভুত সুন্দর চোখজোড়া যেন ঘন পাপড়িতে ঘেরা। মাথার ঘন কালো চুলগুলো কপালে ঝুঁকে আছে, অদ্ভুত সুন্দর। মুখের খোঁচা দাড়িগুলো অনন্য সুন্দর মনে হলো অদ্রিজার। লোকটা নীরবতা ভিন্ন রকম সুন্দর। অদ্রিজা মৃদু হেসে বলল, মিস্টার রক্তিম, আপনার খাবারটা। রক্তিম মাথা উঁচু করে চাইল। চোখের সামনে পুষ্পের ন্যায় পবিত্র সুন্দর রমণীটিকে আপাতমস্তক দেখে নিয়ে মেকে হাসলো সে। ক্লান্ত চোখজোড়া দিয়ে ইশারা করে বোঝালো, খাবারগুলো টেবিলে রেখে দিন। অদ্রিজা হতাশ হলো। এবারের মতো রক্তিমের সাথে কথা বলার আশাটা হারিয়ে গেল তার। আত্মসম্মানের জ্বলন্ত অনলে বার কয়েক নিজের মনকে জ্বলেছে নিয়ে পাশ ফিরে দাঁড়ালো। খাবারটা টেবিলের উপর আওয়াজ করে রেখেই সামনের চেয়ারটায় বসে পড়লো। অদ্ভুত, এই লোকটা তার সাথে এমন করছে কেন? শুরু থেকে তো এমন ছিল না, তাহলে হঠাৎ এতটা পরিবর্তন কেন তার মাঝে? আসলে কি রক্তিমকে যেমনটা ভেবেছিল রক্তিম তেমন নয়? রক্তিমের বাবার কথাটাই কি তাহলে সত্যি? প্রশ্নগুলোর কোনো উত্তর পেল না অদ্রিজা। চেয়ারে বসে হাত জোড়া বুকে ভাঁজ করে দেখতে লাগলো রক্তিমকে। শক্তপোক্ত দেহের এই পুরুষটিকে দেখতে মাত্র অতিরিক্ত সুন্দর, তাই তো বোধ হয় মেয়েরা এই পুরুষটিকে এত সহজে ভালোবেসে ফেলে। আর রক্তিমও কি কোনোদিন কোনো মেয়েকে ভালোবেসেছে? সঙ্গে সঙ্গে তাচ্ছিল্য মাখা হাসি ফুটল মুখে। ধুর, এই লোকটা আবার কাউকে ভালোবাসতে পারে নাকি? নিজের ভাবনাগুলোকে ঝুড়ি দোষারোপ করে খাটের এক কোণায় শুয়ে পড়ল। গত ৭ দিন রক্তিমকে ঘুমোতে দেখেনি অদ্রিজা। জানে আজও ঘুমাবে না। হয় খাটে বসে নয়তো বেলকনিতে বসে এক নাগাড়ে ল্যাপটপে খাটবে। লোকটার কি ঘুম পায় না? চোখ জোড়া কি ক্লান্ত হয় না? কে জানে। ঘুমটা আজ একটু দেরিতে ভাঙল অদ্রিজার। যখন বোধ হলো সকাল হয়েছে তখন প্রায় ৯টা বাজল। ঘন পাপড়িতে ঢাকা চোখজোড়া খুলে আশপাশটায় তাকাতে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রক্তিমের উন্মুক্ত বুক চোখে পড়ল। সঙ্গে সঙ্গে ভ্রুজোড়া কুঁচকে নিয়ে উঠে বসলো অদ্রিজা। গভীর দৃষ্টি ফেলে পরখ করতে লাগলো সামনের যুবকটিকে। শরীরের তোয়ালে পেঁচানো লোমবিহীন সাদা ধবধবে উন্মুক্ত বুক, মাথার ঘন কালো ভেজা চুলগুলো কপালে এসে ভিড় করলো জ্বর হয়ে। মুখের খোঁচা দাড়িতেও বিন্দু বিন্দু পানি। চোখজোড়া লাল টকটকে হয়ে আছে। চোখে মুখে উদ্ভট গম্ভীরতার ভিড়। এই লোকটাকে আদৌ গম্ভীরভাবে মানায়? একদমই না। অদ্রিজা উঠে দাঁড়িয়ে রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলল, সকাল সকাল এমন কাপড় চোপড় বিন শরীর নিয়ে পুরো রুম ঘুরে বেড়াচ্ছেন কেন? রক্তিম মাথা তুলে চাইল। অদ্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে সরে দিল। মৃদু কণ্ঠে বলল, সমস্যা? অদ্রিজা সরু চোখে চাইল। আকাশ সমান বিরক্তি নিয়ে বলে উঠল, সমস্যা? সমস্যা কিনা তা জিজ্ঞেস করছেন আপনি? আসলে আপনি অসহ্য করে একটি লোক রক্তিম। একে তো বড়সড় মাপের বেহায়াপনা করছেন, আবার জিজ্ঞেস করছেন সমস্যা। অদ্রিজার তীক্ষ্ণভাবে এই ঝেড়ে দেওয়াকে এইটুকু পাত্তা দিল না রক্তিম। নিজের জামাকাপড় নিয়ে অদ্রিজাকে পুরোপুরি উপেক্ষা করে পাশ দিয়ে হেঁটে চলে গেল। অদ্রিজা সেভাবে দাঁড়িয়ে রইল। কপালে পড়ল ভাঁজ। এই লোকটা হঠাৎ পাল্টে গেল কেন? এই ব্যবহারটা কেবল তার সাথেই করেছে নাকি সবার সাথে? রক্তিম রেডি হয়ে বের হওয়ার সাথে সাথে অদ্রিজাও কোনোভাবে শরীরে একটা শাড়ি পেঁচিয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে বসে থাকা রিয়াদ সাহেবের চায়ের কাপে চুমুক দিচ্ছে। রক্তিমকে দেখেই চশমার ফের দিয়ে চাইলেন তার দিকে। রক্তিম দরজা পর্যন্ত যেতেই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, রক্তিম। রক্তিম পা জোড়া স্থির করে দাঁড়ালো। ভ্রুজোড়া কুঁচকে নিয়ে সোফায় বসে থাকা রিয়াদ সাহেবের দিকে ঘাড় ঘুরিয়ে চাইল। তীব্র বিরক্তি নিয়ে চেয়ে
থাকতেই রিয়াদ সাহেব বললেন, আমার রুমে এসো তো একটু। রক্তিমের বিরক্তি এবার আকাশ ছুঁয়ে গেল যেন। কপাল কুঁচকে বলে উঠল সে, আপনার আর আমার মাঝে বিজনেস পার্টনার ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই মিস্টার মাহমুদ, প্লিজ ভুলে যাবেন না কথাটা। আর আমাকে এভাবে আপনার রুমে যাওয়ার আদেশ দেওয়ারও অধিকার আপনার নেই, মাইন্ড ইট। রিয়াদ সাহেব হতাশ হয়নি বললেন, চায়ের কাপটা একপাশে ঠেলে রেখে বলল, রক্তিম, তুমি না মানলেও আমি মানি। আমি তোমার বাবা, তোমার মাও বোধ হয় তাই মানে। এখন তুমি কি তোমার মাকেও বলবে সে তোমার মা নয়? যদি ধরেও নি আমরা তোমার বাবা মনে হয়, তাও কি এসে যায়? তুমি সত্যি কি আমাদের ছেলে না? তুমি অ্যাকচুয়ালি বিগড়ে গেছো রক্তিম, তোমার মস্তিষ্কটাই বিগড়ে গেছে, নয়তো নিজের বাবা মাকেও অস্বীকার করতে। কথাগুলো শুনে রক্তিমের চোখে মুখে হঠাৎই অদ্ভুত পরিবর্তন নামলো। চোখে মুখে ফুটে উঠলো অদ্ভুত রকম হিংস্রতা, ঘৃণা আর রাগ। কপালের রাগটা সঙ্গে সঙ্গেই ফুলে উঠলো যেন। চোখ জোড়া লাল টকটকে হয়ে উঠল দ্রুত। রাগের সামনে চেয়ারটাকে এক লাথি মারতে চেয়ারটা গিয়ে গড়িয়ে পড়ল অদ্রিজার পায়ে। কাঠের ভারী চেয়ারটা পায়ের উপর পড়তেই ব্যথায় কনকনিয়ে উঠল পায়ের মাংসপেশি। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো আহ। চোখ টলমলে উঠল সঙ্গে সঙ্গে। তীব্র ব্যথায় মোমের মতো সাদা তুলতুলে মুখটা হয়ে উঠল নীল। অস্ফুট স্বরে কাঁদতে উঠতে বসে পড়ল সঙ্গে সঙ্গে। পায়ে হাত দিয়ে চেপে ধরে কপাল কুঁচকে তাকালো রক্তিমের দিকে। রক্তিমকে আগের মতোই হিংস্র দেখাচ্ছে। চোখে মুখে এখনো সেই প্রখর ঘৃণা। জ্বলন্ত চাহনিটা এখনো ঠিক ততটাই জ্বলন্ত। অদ্রিজা নামক মেয়েটি যে তার দেওয়া ব্যথায় কাঁদতে উঠল, তা তার বোধই হলো না, কিংবা হয়তো বোধ হলো, তবে তাতে হয়তো তার কিছু এসেই যায় না। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। নীল হয়ে যাওয়া মুখটা নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে বলল, এভাবে শুনলেন কেন চ্যাটা? মাথায় সমস্যা আছে আপনার? নিজের বাবা মায়ের সাথে তো ঠিক মতো কথা বলেন না, তা না হয় বাদ, তা বলে অস্বীকার করছেন বাবা মাকে। ছি, সন্তান হিসেবে আপনি অযোগ্য। রক্তিম লাল টকটকে চোখ জোড়া দিয়ে অদ্রিজার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, স্টপ অদ্রিজা, আপনি একটা কথা বলবেন না এই বিষয়ে, আপনার সেই অধিকার নেই। অদ্রিজা থ হয়ে তাকিয়ে রইল। অধিকার? সত্যি কি অধিকার নেই? রিয়াদ সাহেব ধমকে সুরে বললেন, আহ রক্তিম, তুমি এভাবে ওর সাথে কথা বলতে পারো না। তাছাড়া তুমি তো বলেছিলে এই 1 মাস তুমি অদ্রিজার খেয়াল রাখবে। এটাকে তো খেয়াল রাখা বলে না রক্তিম। রক্তিম মাথা চেপে ধরল। মাথার চুলগুলো 2 হাতে মুঠো করে ধরেই চেঁচিয়ে বলে উঠল, মিস্টার মাহমুদ, আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন? বাবার অধিকার? লজ্জা করে না? সি, প্লিজ নিজের লিমিটটা ক্রস করবেন না। আর ওই মেয়েটাকেও নিজের লিমিটে থাকতে দিন। উনি লোভী, টাকার লোভে বিয়ে করেছেন আমায়। কাল অন্য একজনের কাছে বেশি টাকা পেয়ে লাভ মেরে চলে যাবে আমার জীবন থেকে। তাই 2 দিনের অতিথির আমার সম্পর্কে কথা বলার কোনো অধিকারই নেই মিস্টার মাহমুদ, কোনো অধিকার নেই। অদ্রিজা টলমল চোখে চেয়ে থাকলো। লোভী? সে লোভী? লোভী সম্বোধনটা কি জীবনের শেষ প্রান্তে গিয়েও সহ্য করতে হবে তাকে? মস্তিষ্ক কঠিনভাবে বলল, হ্যাঁ হবে। তুমি লোভী তো অদ্রিজা, তা না হলে কি টাকার বিনিময়ে বিয়েটা করতে অদ্রিজা? পারতে না। রক্তিম, লোকটা ঠিকই বলছে, তুমি লোভী। তৎক্ষণাৎ মাথা চেপে ধরল সে। টলমলে হওয়া চোখ জোড়া দিয়ে গালে বয়ে পড়ল নোনতা জল। রক্তিম নামক পুরুষটা সে চোখের পানিটা খেয়ালই করলো না। দ্রুত পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। এখন পুরোপুরি সুস্থ হয়েছে দিহান। এতদিন পর ভার্সিটিতে এসে পরিচিত মুখগুলোকে খুঁজে বেড়ালো চোখজোড়া। অদ্রিজা নামক মেয়েটিকে দেখার অপেক্ষা করতে না পেরেই দ্রুত ক্লাসরুমে ঢুকলো, কিন্তু চোখজোড়া খুঁজে পেল না অদ্রিজাকে। সঙ্গে সঙ্গে হৃদয় থেকে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এভাবে অসুস্থ হওয়ার পরে অদ্রিজা একবারও তার সাথে কথা বলল না, কথা বলার প্রয়োজন বোধও করলো না। কি অদ্ভুত! দিহান ক্লাসরুমে আর দাঁড়ালো না, পা বাড়িয়ে বাইরে বেরিয়ে এসেই কল দিল অদ্রিজাকে। 1 বার 2 বার 3 বার কল দিল, কিন্তু কল ধরল না অদ্রিজা। বিরক্তে চোখ মুখ কুঁচকে সামনে তাকাতেই শরীর জুড়ে বয়ে গেল অদ্ভুত শীতলতা। রিকশায় অদ্রিজা নামক রমণীটিকে দেখে মনের ভেতর জেগে উঠল দগ্ধ হওয়ার সেই অনুভূতি। মোমের মতো সাদা তুলতুলে শরীরে কালো রঙের শাড়ি, চোখ জোড়া ফুলে আছে, দেখে বোঝা গেল সে অনেক কেঁদেছে। নাকের অগ্রভাগে এখনো লাল হয়ে আছে। কিন্তু কেন? কেন কাঁদলো? বুকের ভিতর তৎক্ষণাৎ চিনচিনে ব্যথা উদ্ভব হলো। নিজের প্রেয়সীর দুঃখে কষ্টিত হয়ে উঠল নিজের হৃদয়টাও। চোখ জোড়া বার কয়েক বন্ধ করে অদ্রিজা নামক মেয়েটির দিকে এগিয়ে গেল সে। রিকশাটা সামনে এসে থামতে অদ্রিজা পাশ ফিরে দিহানকে দেখলো। এতক্ষণ রক্তিমের আর নিজের উপর থাকা রাগ, ক্রোধ আর ঘৃণাটা সঙ্গে সঙ্গেই উবে গেল চওড়া অপরাধ বোধে। এক্ষুনি দিহান কিছু বলে বসলে কি বলবে সে? কি উত্তর দেবে? দিহানও কি তাকে লোভী বলবে? অদ্রিজা ভেবে পেল না। দ্রুত ভাড়াটা দিয়ে দিহানকে এড়িয়ে পা ফেলতেই দিহানের শান্ত কণ্ঠটা কানে এলো, এড়িয়ে যাচ্ছ কেন আমায়?
অদ্রিজা অদ্রিজার নিঃশ্বাস ঘন হয়ে উঠল, কপাল ঘেমে উঠল, ঘাড় ঘুরিয়ে দেহানের দিকে তাকাতে আবার বলে, দেহান, তোমার বর এতটা সন্দেহ করে তোমাকে যে তার ছেলে বন্ধুর সাথেও কথা বলতে নিষেধ করে দিয়েছে? অন্তত আমার তো লোকটাকে তেমন মনে হয়নি। অদ্রিজা, তুমি স্বেচ্ছায় আমায় এড়িয়ে যাচ্ছ কেন? অদ্রিজা উত্তর দিতে পারল না, অস্থিরভাবে মৃদু কণ্ঠে বলল, তেমন কিছু নয়, ক্লাস আছে দিহান। কথাটা বলে উল্টা দিকে ফিরে ঘুরিয়ে চলতে লাগলো অদ্রিজা। দিহান ভ্রু কুঁচকে চাইল। পিছন থেকে অদ্রিজা হাতটা এই প্রথমবারের মতো ধরে নিয়ে বলে উঠল, মিথ্যা, শুধুমাত্র ক্লাস আছে বলে তুমি আমায় এড়িয়ে যেতে পারো না অদ্রিজা। অদ্রিজা অবাক হয়ে পিছন ফিরে চাইল। দিহান তার হাত ধরেছে, তার বিশ্বাস হচ্ছে না। অবাক হয়ে তাকিয়ে রইল দিহানের হাতের বন্ধনের দিকে। মৃদু কণ্ঠে বলল, হাত ছাড়ো দিহান। দিহান আরো শক্ত শান্ত কণ্ঠে বলল, আগে এড়িয়ে যাওয়ার কারণটা বলো দিজা। আমি তো তোমায় অপরাধী বলিনি, অন্যান্য প্রেমিকের মতো তোমায় ছলনাময়ী কিংবা প্রতারকও বলবো না আমি। তুমি 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 দ্রিজা, তুমি সেই মেয়েটা যাকে আমি ভালোবাসতাম, ভালোবাসি, যার কাছে আমি এটুকু সময় চেয়েছিলাম। যাক, সেসব না হয় বাদ, কিন্তু আমায় এড়িয়ে যাচ্ছ কেন দ্রিজা? আমি তো তোমার কাছে কিছু চাইছি না, কিছু বলছিও না তোমাকে। তোমার জীবনসঙ্গী হিসেবে তুমি যাকে চুজ করেছো তাকে জীবনসঙ্গী করেছো, এতে আমার বিন্দুমাত্র কমপ্লেন নেই। কিন্তু প্লিজ আমাকে এড়িয়ে যাবে না দ্রিজা। আমাকে আগের মতোই বন্ধু মনে কথা বলবে, এটুকু চাওয়া রাখতে পারবে প্লিজ? অদ্রিজা শান্ত ছাউনিতে তাকিয়ে রইল। দিহান আবারও বলল, আমি চাই তুমি যেখানেই যার কাছে থাকো ভালো থাকো দ্রিজা, তবে আমাকে এড়িয়ে যেতে পারবে না, প্রমিস। সম্পর্কটা আগের মতোই বন্ধুদের থাকবে। অবশ্য তোমার কাছে আমি বন্ধু ব্যতীত অন্য কিছু ছিলামও না কোনো কাল, তাই না? অদ্রিজা মুখ টিপে হাসলো, তারপরে বলল, আর এড়িয়ে যাব না দিহান। দিহান মুচকে হাসলো। অদ্রিজার খুঁড়িয়ে হাঁটাটা আগে লক্ষ্য করেছিল সে, ডান পায়ের লাল টকটকে জায়গাটাও চোখে পড়েছিল। এতক্ষণে সে বিষয়ে না বললেও এবার বলল, কেঁদেছো? পায়ে ব্যথা পেলে কিভাবে? পায়ে ব্যথা পেলে এতটা কাঁদতে হয় নাকি দ্রিজা? অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। এই ছেলেটা তাকে এত কেন বোঝে, এত কেন ভালোবাসে? সব কিছু না বলতে কেন বুঝে যায় এই ছেলেটা? জানা নেই তার, কিন্তু এই ছেলেটাকে সে তার জীবনে পায়নি, এটাই আক্ষেপ। এই স্বভাবের কোনো ছেলেকেও পায়নি। যাকে পেয়েছে সে কেবলই আঘাত করতে পারে, দুঃখ দিতে পারে, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।